ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। দুজনকে স্বাগত সংবাদ সম্প্রসারণে। মাহবুব কামালকে দিয়ে শুরু করি। আজকে সার্জিস আলমের বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক বলে পরিচয় দেওয়া এটাই মনে হয় ভালো। তাহলে তো নির্বাচন নিয়ে কোনো কথা বলা যাবে না, কি বলেন? একটু ভূমিকা দেই। জি, আমি দুদিন আগে সময় টেলিভিশনে আমার সাথে জানাকের একজন জয়েন্ট জেনারেল সেক্রেটারি ছিলেন, তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম আপনারা কি স্মৃতিসৌধে যাবেন? তো উনি বলুন যে দেখছি আমরা। তারপর কালকে আমি যমুনা টেলিভিশনও আরেকজন ছিলেন জানাকের, তারপরে আপনারা স্মৃতিসৌধে যাবেন? বলছে হ্যাঁ কালকে যাব। তো আজকে ওনারা গেছেন, এটা খুব ভালো খবর। এবং তো এখানেই তো শেষ করলে হবে না, আগামী তো যাতে এই যে মুক্তিযুদ্ধের চেতনা প্লাস আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, এগুলিকে সেফগার্ড করতে হবে, কারণ তারাই তো স্ট্রাইকিং ফোর্স, তাই না? তাদের উপর তো আমাদের অনেক ভরসা। আমরা তো ওল্ড জেনারেশন যারা এগুলো পারবো না। তো আগামী তো এই ধারাবাহিকতাটা যদি থাকে তাহলে দে উইল আর্ন পপুলারিটি, আমি মনে করি আর কি। তো এখন দেখেন এই যে সার্জিস, আপনার পয়েন্টে আসি, যে সার্জিস যে বললেন যে শেখ হাসিনার বিচার হওয়া ছাড়া নির্বাচন হবে না, মানে কথাও বলা যাবে না। দেখেন আমরা যেটা বুঝি, শেখ হাসিনার অবশ্যই মানে মৃত্যুদণ্ড হবে, মানে যেভাবেই জিনিসগুলো আমরা দেখতেছি। কিন্তু এইটা সার্জিসকে কেন বলতে হবে? এটা 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 এক ধরনের ফ্যাসিবাদী আচরণ। মানে এটা তো কোর্টের ব্যাপার, আদালতের ব্যাপার। এবং উনি কি তাহলে আদালতকে প্রভাবিত করতেছেন? প্রশ্ন উঠতে পারে যে তো এটা বলার দরকার নাই। তো এটা লেট থিংস হ্যাপেন ইন ইটস ওন কোর্স, তাই না? এটা বলার দরকার নাই। আচ্ছা, কেন এই যে তারা বলছে যে, আপনি তো জানেন যে তারা বলছে যে সংবিধান নতুন করে করতে হবে, সেকেন্ড রিপাবলিক ইত্যাদি এগুলো বলতেছে। তো এগুলো আমি কোনো অর্থ খুঁজে পাই না আর কি। হ্যাঁ, মানে আমি পার্সোনালি বলতেছি। দেখেন আমি একটু রিপাবলিকটা ব্যাখ্যা করি, মানে তাইলে জিনিসটা বুঝতে সুবিধা হবে আর কি। সেটা হচ্ছে, মানে রিপাবলিক শব্দটা এসছে ল্যাটিন লেস পাবলিকা থেকে। হ্যাঁ, ইট ইজ এ স্টেট ইন হুইচ পলিটিক্যাল পাওয়ার কামস ফ্রম পাবলিক থ্রু দেয়ার রিপ্রেজেন্টেটিভ অ্যান্ড ইট ইজ এ কন্ট্রাস্ট টু দি মনার্কি। এটা হচ্ছে রিপাবলিক। বাংলায় যদি বলি আমরা, বাংলায় যদি বলি যে রাজতন্ত্র, আগে তো রাজতন্ত্র ছিল, বা ধরেন যে যখন কোনো সরকার যখন টিরানি হয়ে যায় বা ডাইনেস্টি হয়, তখন সেটা এক ধরনের রাজতন্ত্র হয়ে যায়, যেমন আমরা লাস্ট রেজিমেও যাদের দেখছি আর কি। তো মনার্কির এগেনস্টে পাবলিক রিপ্রেজেন্টেটিভরা দেশ শাসন করবে, এইটা হচ্ছে রিপাবলিক। ঠিক আছে? তো এইটা নানাভাবে এটা আমরা দেখছি। যেমন ফ্রান্সে এখন চলতেছে ফিফথ রিপাবলিক, ফ্রান্সে এখন যেটা চলতেছে এটা কীরকম? সেটা হচ্ছে সেকেন্ড গ্রেট ওয়ার্ল্ড ওয়ারের পরে ডগেল ছিলেন প্রভিশনাল প্রেসিডেন্ট। উনি করলেন কি, বললেন যে পাবলিক ম্যান্ডেট উইল ব্রিং মি টু পাওয়ার টু এক্সারসাইজ কনস্টিটিউশনাল ভ্যালুস। তখন ওইটা একটা রিপাবলিক ফোর্থ রিপাবলিক হয়ে গেল। না, এটা 48 থেকে 46 থেকে, মানে ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে 58 পর্যন্ত ছিল। আবার 58-এ আবার একটা রিপাবলিক হলো, ফিফথ রিপাবলিক। সেটা কি, আপনার মনার্কি থেকে, মানে চার্চ থেকে সরকারকে আলাদা করে ফেলা, ডেমোক্রেসি, ইন্ডিভিজুয়ালিজম, তারপরে এই সবটা মিলে একটা ফিফথ রিপাবলিক হলো আর কি। তা আমাদের দেশে যে এই যে সেকেন্ড রিপাবলিক, না, এইটা কেন? আমাদের দেশে যে এখনকার যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন তো আপনার পাবলিক রিপ্রেজেন্টেটিভ দ্বারা পরিচালিত সরকার গঠিত হয়। গত আমলে এইটা ম্যানিপুলেট করা হয়েছে। এই যে সংবিধানের এই ধারা উপধারাগুলো ম্যানিপুলেট করা, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। ম্যানিপুলেট করা হয়নি, পালন করা হয়নি। হ্যাঁ, যাই হোক, পালন করা হয় না, সেটা তো আর ওই সংবিধানের দোষ না, ব্যক্তির সমস্যা, তাই না? ব্যক্তির সমস্যা তো এটা তো আমাদের আছে। তো ফলে এইটা কি কারণে এটা হবে? আমি যেটা বলি যে ওনারা যে বলতেছেন না যে নতুন সংবিধান করতে হবে, মানে এই এত মানে বার্ডেন আমরা কেন নিব? আমরা যে সংবিধানটা আছে এখন, সেইটা যেসব জায়গা ফ্যাসিবাদের উত্থান ঘটায় সেই সব জায়গা বাদ দিয়ে দিব। আবার নতুন যদি আমাদের কিছু বলার থাকে,
আমি এই জায়গাটা একটু আলোচনা আবার আসি, কারণ সংবিধান নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। আমি আজাদ মজুমদারের কাছে ওই প্রসঙ্গে একটু আলোচনাটা এখন করে নেই, কারণ যেহেতু শেখ হাসিনা বিচার প্রসঙ্গে আসছে, বিচারের একটা প্রক্রিয়া চলছে, এরই মধ্যে ট্রাইব্যুনাল থেকে বলা হয়েছে যে আগামী অক্টোবরের মধ্যে সম্ভবত একটা বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তার মানে ডিসেম্বর আমরা আশা করতে পারি একটা বিচার হবে। কিন্তু যে কথাটা বলা হলো যে তাকে এনে ফাঁসি দেওয়ার আগ পর্যন্ত কোনো নির্বাচনের কথা বলা যাবে না, মানে সেটিও কি রাজনৈতিক বা গণতান্ত্রিক বক্তব্য কিনা? প্রথম কথা হচ্ছে যে নির্বাচন নিয়ে তো কথা হচ্ছেই, নির্বাচনের কথা বলা যাবে না, এটা উনি হয়তো ওনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি হয়তো এটা ওনার মন্তব্য করেছেন। কিন্তু নির্বাচন নিয়ে তো আলাপ হচ্ছে। নির্বাচনটা তো আসলে অনেকে মনে করে আমাদের দেশে যে নির্বাচনটা বোধহয় একদিনের বিষয়, যেদিন ভোট হয় শুধু সেদিনই বোধহয় নির্বাচন। নির্বাচনটা তো শুধু ভোটের দিন নির্বাচন হয় না, নির্বাচন হলো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা দীর্ঘদিন ধরে নানা ধাপে ধাপে পরিচালিত হয়। নির্বাচনের চূড়ান্ত অবস্থাটা দাঁড়ায় হলো ভোট গ্রহণ এবং ভোট কাউন্ট, ভোটের ফলাফল, তারপরে নির্বাচিত প্রতিনিধি যারা তাদের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন প্রক্রিয়াটা শেষ হয়। তো এইরকম যখন অবস্থা, তখন নির্বাচনের কথা বলা যাবে না। উনি এটা হয়তো উনি বলেছেন যে, আমি জানি না উনি কোন প্রেক্ষাপটে, একেবারে সুস্পষ্টভাবে আমার ধারণা নেই উনি কোন প্রেক্ষাপটে এই মন্তব্যটা করেছেন, কিন্তু আমি যেটুকু বুঝছি, আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে উনি নির্বাচনের কথা বলার আগে উনি বলেছেন যে বিচারটা সম্পন্ন করতে হবে, তারপরে নির্বাচনের হয়তো দিনক্ষণ বা ভোট গ্রহণ যেটা হয় সেটার কথা উনি হয়তো মিন করেছেন। আমি একেবারে পরিষ্কারভাবে নিশ্চিত হয়ে এটা বলতে পারছি না, যেহেতু আমি আগে স্বীকার করে নিলাম যে উনি আসলে কোন প্রেক্ষিতে বলেছেন আমার জানা নেই। তবে এটুকু আমি আপনাকে বলতে পারি যে নির্বাচন নিয়ে তো কাজ হচ্ছে। নির্বাচনের প্রাথমিক ধাপ হিসাবে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। ভোটার তালিকা হালনাগাদ শেষ হলে চূড়ান্ত ভোটার তালিকা হবে। ভোটার তালিকা এইগুলো হলো নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন কমিশনের পাশাপাশি সরকারের দিক থেকেও কিছু কাজ সরকার করছে। প্রথমত হচ্ছে যে আমরা এমন একটা নির্বাচন চাচ্ছি যে নির্বাচনটা হবে অবাধ এবং নিরপেক্ষ। আমাদের এর আগের যে 3টা নির্বাচন হয়েছে সেরকম অন্তত কোনোভাবেই না, এবং আমাদের যারা ভোটার আছে প্রত্যেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। তো এই অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা আছে এটাকে পরিবর্তিত করা প্রয়োজন, সবাই এটা মনে করছে। এই উপলব্ধিতে কারো কিন্তু কোনো দ্বিমত নাই যে নির্বাচনী যে পদ্ধতি আছে এটাতে কিছু সংস্কার মৌলিক আনতেই হবে, না হলে নির্বাচনে আগে যেরকম কালো টাকার প্রভাব ছিল সেরকম প্রভাবটা থেকে যাবে। প্রকৃত রাজনীতিবিদরা হয়তো নির্বাচিত হতে পারবে না, বা নির্বাচনকে কিছু মানুষের ম্যানিপুলেট করার সুযোগটা থেকে যাবে। তাতে করে প্রকৃত জনপ্রতিনিধি যারা, সেটা হয়তো তাদের কাছে হয়তো ক্ষমতাটা যাবে না, বা আসলে জনগণের যে আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষাটা নির্বাচনের ফলে প্রতিফলিত হবে না যদি কোনো সংস্কারটা না হয়। আগের মতোই যদি আবার একটা ব্যবস্থা থাকে তাহলে তো আসলে 1500 লোকের কোনো প্রাণ দেওয়ার প্রয়োজন ছিল না। যদি সব কিছু আবার পুনরায় আগের মতো যেই সিস্টেমে ছিল সেই সিস্টেমেই থাকে। এতগুলো মানুষ প্রাণ দিয়েছে একটা পরিবর্তনের জন্য, সেই পরিবর্তনটার জন্য কিছু সংস্কার প্রয়োজন। সেই সংস্কারটার জন্য অন্তর্বর্তীকালীন সরকারও কাজ করছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোও তাদেরকে সহযোগিতা করছে, এবং এই অর্থে নির্বাচনের প্রক্রিয়াটা কিন্তু শুরু হয়ে গেছে। একই সাথে বিচারের প্রক্রিয়াটাও কিন্তু শুরু হয়ে গেছে। বিচারের মামলা করা হয়েছে, অভিযোগ তদন্ত হচ্ছে, তদন্তের পর গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিচারিক যে কিছু ধাপ আছে, বিচার তো আর শুধু রায়, একইভাবে যদি ভোটের মতো বলেন, বিচার তো শুধু রায় দেওয়ার দিনটাকে বিচার বলে না, বিচারটাও তো একটা বিভিন্ন পদ্ধতির মধ্যে দিয়ে আসলে বিচারটা শেষ হয়। তো আমি মনে করি যে বিচারটাও চলছে, এবং বিচারটা তার স্বাভাবিক গতিতেই চলছে। বিচার নিয়ে খুব তাড়াহুড়া করার কথাও সরকার থেকে বলা হয়নি, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা বেশ কয়েকবারই উনি বলেছেন যে যদি তাড়াহুড়া করা হয় তাহলে একটা অবিচার হয়ে যাবে। আমরা যদি আগের মতোই যদি বিচার ব্যবস্থাটাকে যদি সুন্দরভাবে পরিচালিত করা না যায়, বিচার কাজটা যদি ঠিকঠাক মতো পরিচালিত করা না যায়, যারা অভিযুক্ত আছে তাদেরকে যদি কাঠগড়ায় দাঁড় না করানো যায়, বা তাদেরকেও তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ যদি তারা না পায়, ইত্যাদি নানা বিষয় আছে। বিচারের যেগুলো আছে এগুলো আপনারা সবাই জানেন। তো এই কাজগুলো কিন্তু চলমান আছে, তদন্তটা চলমান আছে। তদন্ত ভাই যেমন আগে রায় দিয়ে দিয়েছেন যে কার কী হবে, এরকমটা তো আসলে যারা সুবিচার প্রত্যাশা করেন তাদের পক্ষে এই ধরনের রায় আসলে আগে দেওয়া সম্ভব না, কারণ পুরো বিষয়টাই তদন্ত সাপেক্ষ এবং প্রমাণ সাপেক্ষ। মানে ওই সূত্র ধরে বলেছেন যে পরিমাণ সাক্ষ্য প্রমাণ আছে তাতে হয়তো মৃত্যুদণ্ড হতে পারে। যে পরিমাণ সাক্ষ্য প্রমাণ যদি থাকে তাহলে তো বিচার এখনই শেষ করে ফেলা যায়। বিচারটা তো একটা প্রসেসটা মেনটেন করতে হবে, এবং আসলে কোনো
পারসেপশন বা ধারণার ভিত্তিতে কোনো রায় দেওয়া সম্ভব না। রায়টা হবে আইন অনুযায়ী, আইন যেভাবে সাজেস্ট করেছে বা আইনের সাথে জড়িত যারা আইনজ্ঞ যারা আছেন এখানে, তারা যেভাবে বিচারটাকে বিচার কার্যটা পরিচালনা করবেন সেটার ভিত্তিতে রায় হবে। রায়টা কি হবে এখনই কারো পক্ষে এগুলো বলা মুশকিল। তবে বিচারের দাবিটা কিন্তু প্রায় সবার। দেশের জুলাই বিপ্লবে দেশের সিংহভাগ মানুষ অংশ নিয়েছে এবং তারা দেখেছে কিভাবে মানুষের উপর নিপীড়ন নিষ্পেষণ চলেছে, হত্যা নির্যাতন এগুলো তো হয়েছে। এটা শুধু জুলাই না, জুলাইয়ের আগেও হয়েছে, অনেকগুলো মামলা হয়েছে যেগুলো আসলে এই জুলাইয়ের আগের ঘটনার সাথে সম্পর্কিত। তো এই মামলাগুলো হয়েছে এবং এগুলোর বিচারের দাবি আসলে দেশের প্রায় সব মানুষেরই। বিচার হতে অবশ্যই হবে, কিন্তু এটা যদি দীর্ঘসূত্রতা হয়, আমি যেটা বারবার বলছি দীর্ঘসূত্রিতা যেটা বলছেন যে স্বাভাবিক গতি, আমাদের দেশে বিচারের প্রক্রিয়া স্বাভাবিক গতি মানে তো বছরের পর বছর না। আপনার বিচার নিয়ে কিন্তু দুইটা কথা চালু আছে, একটা হলো জাস্টিস হারিড মানে জাস্টিস বারিড, আর একটা জাস্টিস ডিলেড জাস্টিস ডিনাইড। তো দুইটার কোনোটাই তো আসলে কাঙ্ক্ষিত না। যেটা কাঙ্ক্ষিত সেটা হচ্ছে যে বিচারটা তার স্বাভাবিক গতি বলতে আমি এরকম না যে আপনার আমাদের দেশে তো একটা ধর্ষণ মামলার বিচারও 30 বছর হয়েছে, এরকম বিচার তো কেউ চাচ্ছে না। এটা কারো প্রত্যাশাও না। এবং এখন অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে কাজ করছে বিচারটাকে ফ্যাসিলিটেট করার জন্য, তাতে আমরা বিশ্বাস করি যে বিচারটা দ্রুতই হয়তো শেষ হবে। এটা বিশ্বাস বা আশার কথা বলছি, বাকিটা তো বিচারিক প্রক্রিয়া মধ্য দিয়ে শেষ হবে। একটা বিচার হয়তো ট্রাইব্যুনালে শেষ হবে, এরপর আপিল বিভাগ কিন্তু আছে, তাই না? সেখানেও কিন্তু ঝোলার একটা ব্যাপার আছে, সেখানেও ঝুলে যেতে পারে। সেই জায়গাটা মাহবুব ভাই যদি যুক্ত করতে বলবেন। না, আমি যেটা বলতে চাচ্ছি যে সেই প্রক্রিয়াগুলো তো আপনাকে মেনে চলতেই হবে। আপনার বিচারের যে যতগুলো ধাপ আছে এর কোনোটাই তো আপনার অগ্রাহ্য করার সুযোগ নেই। তাহলে তো আর এই বিচারটা আর বিচার থাকবে না, সেটা তো তখন এটা রাজনৈতিক একটা বিষয় হয়ে দাঁড়াবে। এটা তো কোনোভাবেই সরকার বা আসলে দেশের যারা কোনো মানুষই চায় না যে এটা রাজনীতি দ্বারা নির্ধারিত হোক। বিচারটা আইন সিদ্ধভাবেই হোক এবং বিচারিক প্রক্রিয়া মেনেই হোক, সেটাই সবাই চায়। এবং এই পর্যায়ে যতগুলো ধাপ আছে, ট্রায়াল কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সবগুলোই মানতে হবে। না মানলে তো আর আসলে এটাকে বিচার বলা যায় না। উনি একটু কনফিউজ করছেন আমাকে, সেটা হচ্ছে যে সার্জিসের যে কথাটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তার মানে যদি ফাঁসি না হয় তাহলে তো নির্বাচনও হবে না। তার মানে উনি ধরেই নিয়েছেন যে ফাঁসি হবে। ফাঁসি হবে না হলে নির্বাচন হবে না এটা বলেছেন নাকি? বিচার না হলে একদম এরকম যে ফাঁসি না হলে বিচার করে তাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকর করে তারপরে এইভাবে বলেছেন। তো ফলে উনি ধরেই নিয়েছেন যে মৃত্যুদণ্ড কার্যকর হবে। সেইটার প্রেক্ষিতে বলছি হ্যাঁ ঠিক আছে মৃত্যুদণ্ড, কিন্তু উনি কেন বলবেন? ওনার আমি যে কথাটা বলছি যে হ্যাঁ মৃত্যুদণ্ড হবে তার, কিন্তু উনি কেন বলতে যাবেন? এটা আদালতের ব্যাপার, তাই না? এটা ওনার এক্সপেকটেশন হতে পারে। হ্যাঁ, না কিন্তু এটা তো আদালত প্রভাবিত করার শামিল না। কেউ যদি রাজনৈতিক কোনো বিচার দাবি করে তাহলে তার আদালত প্রভাবিত হবে কেন? এরকম দাবি তো অনেকেই হয়েছে। আমরা তো দেখেছি শাহবাগে যখন আপনার একজনকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো, তারপরে ফাঁসির দাবিতে আপনার হাজার হাজার মানুষ শাহবাগে গিয়েছে। তো তখন তো আপনারা মানে আপনার কথা আমি নির্দিষ্টভাবে বলছি না, তখন দেশে তো কেউ বলে নাই যে এটা আদালতকে প্রভাবিত করা হচ্ছে, কিন্তু তখন প্রভাবিত হয়েছিল সরকার, প্রভাবিত হয়ে এই শাহবাগের দাবির প্রেক্ষিতে আইন সংশোধন করে আপিল করার সুযোগ গ্রহণ করেছে। যেটা হয়েছে টোটালি ইট ওয়াজ মানে কি বললো যে আনএক্সপেক্টেড, এটা হওয়াই উচিত হয় নাই। যেভাবে এখন একজন নাগরিক হিসেবে একজন তো বিচার দাবি করতেই পারে, বিচারে তার যে প্রত্যাশা সেটা তার প্রত্যাশার কথা সে বলতে পারে। আমি বলছি দাবি করতে পারে, কিন্তু মৃত্যুদণ্ড না হলে নির্বাচন হবে না, এটা কি উনি বলতে পারেন? দাবি করুক, দাবি তো করতেই পারে। এটা ওনার পলিটিক্যাল স্ট্যান্স হতে পারে, এবং উনি একটা পলিটিক্যাল স্ট্যান্স নিলেই যে এটা হবে এরকমটাও তো না। এক একজনের এক এক পলিটিক্যাল মতো থাকতে পারে, এবং উনি হয়তো ওনার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমি যদি বারবার বলছি দীর্ঘসূত্রতা, আজকে বিএনপির পক্ষ থেকে মির্জা আব্বাস সাহেব বলেছেন যে দীর্ঘসূত্রতা হলে জনগণ মেনে নেবে না, বিএনপি তো মানবেই না। সে কারণে সে জায়গাটা বিএনপি কিন্তু ব্যাপক ধরনের চাপ আছে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, এই বিষয়টা নিয়ে আলোচনায় ফিরতে চাই একটা ছোট্ট বিরতি নিয়ে। দর্শক, সংবাদ সম্প্রসারণের বিরতি নিচ্ছি, সঙ্গে থাকবেন।
বিরতির পর আবারও স্বাগত। সংবাদ সম্প্রসারণে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং দৈনিক যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক মাহবুব কামাল। দুজনকে আবারও স্বাগত। মাহবুব কামাল, যেটি আমি বিরতিতে যাওয়ার আগে বলেছিলাম যে দীর্ঘসূত্রতা, নির্বাচন নিয়ে দীর্ঘসূত্রতা হচ্ছে কিনা, কারণ বিএনপি পক্ষ থেকে বলাই হচ্ছে যে রোড ম্যাপ কিন্তু এখনও ঘোষণা করা হয়নি। হতে পারে ডিসেম্বরে, নাও হতে পারে, আবার প্রেস সচিব বলেছেন সেটি মার্চে হতে পারে যদি সবাই একমত হয়। সে জায়গায় আজকে আবার এই কথা, সেক্ষেত্রে আপনি দীর্ঘসূত্রতা, লম্বা সময়, এগুলো কি কোনো আশঙ্কা করেন কিনা? না, ব্যাপার হচ্ছে যে মানে এখনো কেন টেন্টেটিভ বলা হচ্ছে, এটা শার্প বলতে অসুবিধা কি? এই বিবিসির সাথে চিফ অ্যাডভাইজার যে বললেন যে ডিসেম্বরে হতে পারে, হ্যাঁ, তো এটি টেন্টেটিভ না করে শার্প বলে দিলেই হয় যে আমরা ডিসেম্বরের মধ্যেই করব, হ্যাঁ, এটা বললেই হয়। তাহলে হয় কি, তাহলে ওই বিএনপির মধ্যে অযথা কিছু সন্দেহ তৈরি হয়, অযথা কিছু কনফিউশন তৈরি হয় এবং জিনিসটা একটু মানে ঝামেলা হয়ে যায় আর কি। তো কিন্তু যে আজাদ মজুমদার বললেন না যে অনেকগুলো সংস্কার যেগুলো আসলে করতেই হবে, সেই সংস্কারগুলো করতে একটু সময় লাগতেও পারে। না, সংস্কারের প্রশ্নে কিন্তু আমার কথা আছে। কথা হচ্ছে যে যেটা উনি বলছেন, নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যেসব সংস্কার দরকার, এটা নির্বাচন কমিশন হোক, অন্যান্য যে সমস্ত আরপিও হোক, এগুলি একদম মানে বাধ্যতামূলক করতেই হবে। এই ব্যাপারে কোনো কথা নাই, বাধ্যতা, মানে নির্বাচনটাকে ফেয়ার করার জন্য। কিন্তু বাকি যে সংস্কারগুলো না, এগুলো মানে করতেই হবে এবং করলে এগুলি টেকসই হবে, এই ব্যাপারে আমি কনফিডেন্ট না। যেমন ধরেন, আমি একটা ছোট উদাহরণ দিই। যেমন ধরেন যে নেক্সট পার্লামেন্টে যদি মানে 2/3 মেজরিটি কারো থাকে, সে মনে করলো যে না, এইগুলো আমরা রাখবো না, এটা 2/3 মেজরিটি মানে প্রচণ্ড বাকবিতণ্ডার পরে একমত হলেন যে এইগুলো রাখবো না, তো বাদ হয়ে গেল, তাই না? অথবা ধরেন কথার কথা, ফর এক্সাম্পল, কোনো আর্মি জেনারেল টেক ওভার করলো, এটা কিন্তু আমি হাইপোথেটিক্যালি বলতেছি, সে তো এসে পুরো কনস্টিটিউশন সাসপেন্ড করে দিবে, তখন তো কনস্টিটিউশন বলতে কিছু থাকবেই না, তাই না? তো ফলে এগুলি হয় কি, এগুলি সবচেয়ে যেটা দরকার সেটা হচ্ছে পলিটিক্স অফ অ্যাকোমোডেশন, পলিটিক্স অফ অ্যাডজাস্টমেন্ট। যদি বিএনপি, জামাত, এই যে জানাক টান, এদের মধ্যে যদি একটা পলিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট থাকে, একটা পলিটিক্স অফ অ্যাকোমোডেশন থাকে, তাইলে আগানো যায়। কিন্তু কনফ্লিক্ট রেখে আপনি সংস্কার করলেন, সেই সংস্কার যে টেকসই হবে এইটার তো কোনো গ্যারান্টি নাই। সুতরাং এই যে শ্রম দিচ্ছি, মেধা দিচ্ছি, দিচ্ছি, এইটার তো মানে নির্বাচনটা ফেয়ার করার জন্য যেসব সংস্কার, সেগুলি করতে হবে, ইচ অ্যান্ড এভরি সেগুলি করতে হবে, এবারে কোনো সন্দেহ নেই। কিন্তু বাকি সংস্কারগুলি তো টেকসই নাও হইতে পারে, তাই না? যে আসলো, যে মানে একটা মানে টোটালিটারিয়ান একটা সরকার আসলো মনে করেন, হ্যাঁ, তো সে তো এগুলি রাখবে না, যে তার অনুকূলে যদি না থাকে। কিন্তু কে আসবে, সে রাখবে কি রাখবে না, সেটা চিন্তা করে কি এখন সংস্কার হবে না? না, আমি বলছি যে এইটা করা যায়, কিন্তু এইটা মানে এইটা হলো কি, এটা কনফিউজিভ, এইটা যে টেকসই হবে এই ব্যাপারে কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নেই এটা। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো ধরেন যে ঐকমত্য থাকতেই পারে, যে এই বিষয়টা আমরা এইভাবে দেখতেছি, সবাই মিলে একটা করলাম, তো সবাই মিলে করতে হবে জিনিসটা, তাই না হলে তাইলেই তো আপনার পরবর্তীতে যে সরকার গঠন করবে সে ওইটাকে র্যাটিফাই করবে। কিন্তু সবাই মিলে যদি না হয়, তাইলে কনফ্লিক্ট রেখে যদি আপনি সংস্কার করেন, হ্যাঁ, তাইলে তো ওই যে যদি ভিন্ন পক্ষ ক্ষমতা নেয়, তারা এগুলো রাখবে না, র্যাটিফাই করবে না। আচ্ছা, সেই জায়গাটা আমি যে সংস্কার প্রক্রিয়াগুলো যদি না থাকে বা পরবর্তী সরকার যদি না আসে বা সংস্কার যদি দীর্ঘায়িত হয়, সেখানে আবার আজকে একটা জিনিস হলো যে এনআইডি আবার ইসি থেকে নিয়ে আরেকটা কমিশনের কাছে দেয়া, যেটার বিপক্ষে সিইসি কথা বলেছেন, সেই জায়গাটা নিয়ে আপনাদের মতটা একটু জানতে চাই। পাশাপাশি আজকে মির্জা আব্বাস সাহেব যেটি বললেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র এই নির্বাচনকে দীর্ঘসূত্র করা, মানে আগেও আমরা শুনেছি সব কথা হলেই দেশি বিদেশি ষড়যন্ত্র, এটা আসলে কতটুকু ঠিক? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে সংস্কারটাকে টেকসই করার জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে, এবং এটার জন্যই হয়তো লক্ষ্য করেননি বা অথবা ওনার ঠিক তাৎক্ষণিকভাবে মনে আসেনি, একটা জুলাই চার্টারের কথা বলা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে। জুলাই চার্টারটা এই জন্যই বলা হয়েছে কারণ এটা খুব সহজে অনুমেয় যে সংস্কার প্রস্তাবগুলো এসেছে সেগুলো এই সরকারের সময় সবগুলো বাস্তবায়ন করা সম্ভব না, বা কিছু কিছু আছে যে কোনোটাই হয়তো বাস্তবায়ন করা সম্ভব না, যেমন সংবিধান সংস্কার। সংবিধান সংস্কারের তো কোনো সুযোগ এই মুহূর্তে নেই, সংবিধান সংশোধন। এই জন্য বলা হয়েছে যে জুলাই চার্টার, এই চার্টারটা তৈরি করা হবে রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে। যেই সংস্কারটার ব্যাপারে তারা সবাই একমত হবেন যে এই সংস্কারটা হওয়া দরকার, ইমপ্লিমেন্ট কখন হবে সেটা পরে, প্রথমত হওয়ার দরকার কিনা, এই সংস্কারটা প্রয়োজন কিনা, বা এই সংস্কারটাকে ওনারা সমর্থন করেন কিনা, এই বিষয়ে ওনাদের সবাইকে একটা
ঐক্যমতে আসতে হবে, বা যেই বিষয়টাতে যতটুকুই ঐক্যমতে আসেন, তারপরে ওনারা একটা চার্টারে সই করবেন, যে চার্টারটা এটা লিগ্যাল বাইন্ডিংও করা হতে পারে, অথবা এমন হতে পারে যে লিগ্যাল বাইন্ডিং না হলেও এটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকলো। পরবর্তীতে যিনি যারা আসবেন ওনাদের একটা রাজনৈতিক অঙ্গীকার থাকবেন, যদি ওনারা এটাতে সই করেন যে এটা ওনারা বাস্তবায়ন করবেন, অথবা যদি সবগুলো পক্ষ যদি এটাতে সই করেন, তাহলে তো আর 2/3 মেজরিটির কোনো আলোচনা আসতেছে না, কারণ পার্লামেন্টটা তো সবাই মিলেই হবে। তখন সংখ্যাগরিষ্ঠতা জারি থাকুক, সবাই মিলে, যেহেতু এটা এই বিষয়ে আগেই একটা ঐক্যমত্য এসেছে, পরবর্তীতে এটা তারা আইনগতভাবে সেটা রেটিফাই করবে। তো এই জন্য জুলাই চার্টারটার উপর জোর দেওয়া হচ্ছে, এবং জুলাই চার্টারটা যদি সই করানো যায়, বা এখানে যদি সব রাজনৈতিক দলগুলো সই করে, তাহলে যে এটা যে সাস্টেইনেবিলিটির যে প্রশ্নটা আসছে, বা যে বিশ্বাসের যে একটা বিষয় আছে, যে এইটা এখন করলো কিন্তু পরবর্তীতে এই বিশ্বাসটা তারা রাখলো না, বা পরবর্তীতে তারা মনে করলো তাদের রাজনৈতিক সুবিধার্থে যে এটা প্রয়োজন নেই, তখন সেটা আর হয়তো হবে না। যেটা আমরা তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে দেখেছি, একটা সময় আওয়ামী লীগ নিজেরাই তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে, তারপরে তারা সরকারে গিয়ে তাদের সুবিধার জন্য এটা আবার বাতিল করে দিয়েছে, এবং সেটার মূল্যও কিন্তু এখন আওয়ামী লীগ দিচ্ছে। এখন তাদেরকে আবার 90-তে এক ধরনের চার্টার হয়েছিল, কেউ তো মানে নাই। হ্যাঁ, 90-টা তো অবশ্যই আছে, 3 জোটের রূপরেখার, এটা তো মানেই নেই। তো আমি যেটা বলতেছি যে, যেমন যারা তত্ত্বাবধায়ক সরকারের জন্য নিজেরা আন্দোলন করেছে, তারপরে নিজেরাই আবার তত্ত্বাবধায়ক সরকার নিজেদের সুবিধার জন্য আস্থা করে ফেলে দিয়েছে, এখন তারাই আবার চক্ষু লজ্জার মাথা খেয়ে পলাতক অবস্থায় থেকে আপনার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে, কারণ সেটা না হলে হয়তো বা তারা আসতে পারবে না। তো এইরকম যাতে কাউকে এই বিব্রতকর অবস্থায় রাজনৈতিকভাবে বিব্রত না হতে হয়, সেজন্যই যদি একটা ঐক্যমত্যে আসা যায়, এবং সেই ঐক্যমত্যটা যদি দালিলিকভাবে করা সম্ভব হয়, তাহলে এই দলিলটা থেকে যাবে, এবং শঙ্কা তো সবসময় থাকবে। আপনার রাজনৈতিক সিদ্ধান্ত কখন কে কোনভাবে নেবে একটা আশা থাকবে, হ্যাঁ, কিন্তু একটা আশা থাকবে, এবং আশাটা ছাড়াও এটা একটা রাজনৈতিক দলিল হবে, জনগণ তাদের কাছে জবাব চাইতে পারবে যে আপনি তো এই অঙ্গীকার করেই আমার কাছে আমার ম্যান্ডেটটা নিয়েছিলেন, কারণ এই অঙ্গীকারের পরেই কিন্তু জনগণের কাছে ওনারা ম্যান্ডেট চাইবেন। একটা কথা বলা হচ্ছে যে যেগুলোতে ঐক্যমত্য আসবেন সেগুলোতে ওনারা সই করবেন, আর যেগুলোতে ঐক্যমত্যে আসবেন না সেগুলো যার যার নিজস্ব প্রস্তাবনা ওনারা জনগণের কাছে উপস্থাপন করবেন ভোটের আগে। উপস্থাপন করার পরে জনগণ যার প্রস্তাবনা পছন্দ করবে তাকে ভোট দেবে। এটাই তো আইডিয়াল একটা গণতান্ত্রিক পরিবেশ হওয়া উচিত। তো এইরকম যদি হয়, এরকম যদি ব্যবস্থাটা হয়, তাহলে পরবর্তীতে কে আসবে, সে এটা রেটিফাই করলো কি করলো না, এটা নিয়ে কনসার্ন থাকার দরকার নেই। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে, আপনার ভাই বলছে যে নির্বাচনের জন্য যে সংস্কারগুলো এগুলো করে নিলেই তো হয়। আলোচনাটা কিন্তু হচ্ছে একটা নির্বাচন না, আলোচনাটা হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাটা এমনভাবে করা যাতে পরবর্তী নির্বাচনগুলো, এই যে প্রতি কয়েক বছর পর পরই একটা রাজনৈতিক সংকট তৈরি হয়, এই সংকটটা যাতে অ্যাভয়েড করা যায়, সংকটটা যাতে না হয়, এমন একটা রাজনৈতিক ব্যবস্থা করা, ওই রাজনৈতিক ব্যবস্থার আলোকে যাতে পরবর্তী নির্বাচনগুলো হয়, এবং সেটা যেহেতু রাজনৈতিক সরকার আসলে সেই সংস্কারটা করবে কি করবে না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, সেই জন্য মানুষের একটা চাওয়া যে হয়তো এখন এই অন্তর্বর্তীকালীন সরকারই এই কাজটা তাদের কাছে করে দিয়ে যাবে, এবং সেই দৃষ্টিকোণ থেকে সংস্কার নিয়ে আসলে এত। আমি একটু বলি, সেটা হচ্ছে ভাই যেটা বলতেছেন, এটা একটা আইডিয়াল সিচুয়েশনের একটা ড্রিম মনে করি আমি। আমরা যদি 53 বছরের ইতিহাসটা দেখি, তাহলে আমরা দেখব আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে একটা টোটালিটারিয়ান মানসিকতা আছে, এবং ব্রুট মেজরিটি পেয়ে গেলে মাথা খারাপ হয়ে যায়। দেখেন 2001 সালে বিএনপি ব্রুট মেজরিটি পেয়েছে, মাথা টাথা খারাপ হয়ে গেল তারেক রহমানের বাড়িতে। আবার 2008-এ আওয়ামী লীগ ব্রুট মেজরিটি পেল, মাথা টাথা খারাপ হয়ে গেল। এখানে যেটা হয়, মানে উইনার টেক্স অল। ফলে হয় কি, আপনি যত ভালো কথাই বলবেন, যত সংবিধানটাকে আপনি সুন্দর করে আমরা সাজাইলাম, হ্যাঁ, একেবারে চার্টার হলো, এই হলো, সই করলাম, সবই ঠিক হলো, কিন্তু এই যে রাজনৈতিক নেতৃত্বের যে টোটালিটারিয়ান মানসিকতা, এইটা তো আর আপনি মানে এইটা তো আপনি ভ্যানিশ করতে পারবেন না, কেউ শুনবে না, এই আশঙ্কা থেকে তো আর আপনি ভালো কথা বলা বন্ধ না, না ভালো কথা বলো না, না আমি বলছি সেই জন্য আমি বলতেছি যে মানে যারা ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ হবে তারা যেন ফেয়ার একটা প্রসেসের মধ্য দিয়ে আসে, তার ম্যান্ডেট নেয়। এখন ম্যান্ডেট নিয়ে তারা যা খুশি করুক, তারা পাবলিক ম্যান্ডেট দিচ্ছে তাদেরকে, মানে বাংলাদেশের সিচুয়েশন কিন্তু এইটা,
হ্যাঁ, মানে পাবলিক ম্যান্ডেট দিলে সেটা মানে মানে অন্যায় করার একটা লাইসেন্স পেয়ে যায়। হ্যাঁ, আমাদের যে কিন্তু আমাদের যে পলিটিক্স, অন্যায় করার লাইসেন্স এবং এই অপরাধ করার লাইসেন্সের কারণে যদি আগের সরকার যে কাজগুলো করেছে 15-16 বছরে, সেই কাজগুলো যদি আবার এই এত বড় বিপ্লবের পরও, এতগুলো প্রাণের পরও যদি আবারও ফিরে আসে, তাহলে জনগণ কেন মেনে নেবে? আমি জায়গাটা নিব, একটা ছোট্ট বিরতি নিয়ে আসি আমার। দর্শক, সংবাদ সম্প্রসারণ নিচ্ছে আরও বিরতি, সঙ্গে থাকবেন। বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে। স্টুডিওতে আছেন আজাদ মজুমদার এবং মাহবুব কামাল, দুজনকে আবারও স্বাগত। মাহবুব কামাল, আমি প্রশ্ন করলাম না। হ্যাঁ, না, যেটা আমরা আলাপ করছিলাম, এই চার্টারে যে কোনো কাজ হয় না সেটা আমি একটু ব্যাখ্যা করি। সেটা দেখেন 3 জোটের রূপরেখা, এটা কি চার্টার ছিল? তো কি ছিল? যে ডেমোক্রেসি, এই সেই 3 জোটের রূপরেখার মাত্র একটা জিনিস আপনার বাস্তবায়িত হয়েছে, সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম থেকে পার্লামেন্টারি ফর্মে গেছি। বাকি কি হয়েছে আমাকে বলেন? সরকার গঠনের পরপরই আপনার ওই যে মাগুরা 2 ইলেকশনে কী কাণ্ডটা হয়েছে আমরা তো দেখছি, তাই না? ওইটা কি 3 জোটের রূপরেখার স্পিরিটের সাথে যায়? মাগুরা 2 নির্বাচন, উপনির্বাচন ডেফিনেটলি যায় না। তাহলে এই যে আমরা চার্টার করলাম এরশাদের পতনের আগে, যে হ্যাঁ আমরা এইভাবে চলবো, কিছুই তো হয় নাই। এবং তারপর 96-এ এসে আওয়ামী লীগ গডফাদার সংস্কৃতি করলো, তারপরে 2001-এর পরে কি দেখলাম, এগুলো তো আমরা দেখলাম। তো ফলে এই চার্টার করে কিছু হয় না। দেখেন, আবার যে বিপ্লব না, সাইমন বলিভারের একটা বিখ্যাত কথা আছে, উনি কিন্তু ল্যাটিন আমেরিকার 5টা দেশের মুক্তি এনেছিলেন। ওনার একটা কথা আছে, রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। উনি 5টা দেশের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলছেন সাইমন বলিভার, বিপ্লব তার নিজের সন্তানদের খেয়ে ফেলে। আমরা যেমন 71-এ দেখছি, কি দেখছি আমরা? এত বড় বিপ্লব, এত বড় স্বাধীনতা সংগ্রাম, পরে কি হয়েছে? মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিনতাই, এইটা সেইটা, অমুক। তো সব মুক্তিযোদ্ধা কি আপনার দেশপ্রেমিক থাকতে পারছে? পারে নাই তো। আমরা কি অরাজকতা দেখছি 72-73-তে। ফলে রেভলিউশন ডিভাউটস ইটস ওন চিলড্রেন, এটা আমাদের ভাবলে চলবে না যে এত বড় একটা বিপ্লব, মহান বিপ্লব হয়েছে, সুতরাং সব কিছু ভালো চলবে। এইটা হয় না, এটা ইতিহাস এটা বলে না। তো ফলে আমাদেরকে যেটা করতে হবে, আমি যেটা পার্সিউ করতেছি গত 10 বছর যাবত, সেটা হলো পিয়ার সিস্টেমে যদি আমরা যাই, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে, তাইলে একটা ধরনের একটা মানে যেটা এখন জামাতের দাবি, হ্যাঁ, এটা জামাত অনেক পরে। পিয়ার সিস্টেম হলে হবে কি, একটা কোয়ালিশন গভর্নমেন্ট হবে, সবাই সাইজে থাকবে। তুমি পারতেছো না, নো কনফিডেন্স, আইসা আবার অন্য যারা কনফিডেন্স আনবে তারা আবার গভর্নমেন্ট ফর্ম, সবাই একটা সাইজে থাকবে এবং একটা রেইনবো পার্লামেন্ট হবে পিয়ার সিস্টেম থেকে। এবং ধরেন বামপন্থীরা এখন কোনো সিট পায় না। এখন পিয়ার সিস্টেমেরও কিন্তু কিছু সীমাবদ্ধতা আছে। আপনি যেটা বলেছেন যে আপনার চার্টারে কোনো কাজ হয় না, ফাইন, পিয়ার সিস্টেমেও যে খুব একটা কাজ হয় এরকমটা আমি মনে করি না। কারণ এরকমটা এই কারণেই মনে করি না যে আমি দেখেছি, বা আমরা সবাই দেখেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, বেশি দূরে যাওয়ার কোনো কারণ নেই। আপনার পার্শ্ববর্তী দেশ নেপালেও কিন্তু পিয়ার সিস্টেমের ফলে 10 বছরে 9 বার সরকার পরিবর্তিত হয়েছে প্রায়। আমরা তো আমাদের দেশে আমরা যে কাজটা করছি, আমরা তো চাচ্ছি না যে আমাদের দেশে প্রতি বছর এরকম সরকার পরিবর্তিত হোক বা এই রাজনৈতিক অস্থিরতাটা প্রতি বছর থাকুক। বরঞ্চ আমাদের সরকারের বা আমাদের দেশের মানুষেরও সবার লক্ষ্য হচ্ছে দেশে একটা রাজনৈতিক স্থিতিশীলতা। কারণ আপনার অর্থনৈতিক অগ্রগতির জন্য আমাদের রাজনৈতিক স্থিতিশীলতাটা সবচেয়ে বেশি জরুরি। সেইটা যদি এনশিওর করা যায়, আমাদের দেশের যে ইকোনমিক পটেনশিয়ালিটিটা আছে, এটা আমরা সবাই জানি, আমাদের দেশের হিউজ ম্যান পাওয়ার আছে, আমাদের দেশের ন্যাচারাল রিসোর্সও আছে। আমরা যদি এইগুলোকে কাজে লাগাইতে চাই, আমাদের এই ইকোনমিক পটেনশিয়ালটাকে কাজে লাগাতে চাই, আমাদের ফার্স্ট এবং ফরমোস্ট কাজ হচ্ছে পলিটিক্যাল একটা স্টেবিলিটি দেশের মধ্যে আনা। এবং সেইটা পিআর সিস্টেমে গেলে কতটা সম্ভব আমি ঠিক নিশ্চিত না। আর একটা জিনিস আপনি যেটা বলেছেন যে চার্টারে কাজ হয় না, ফাইন, আপনি 3 জোটের রূপরেখার কথা বলেছেন। 3 জোটের রূপরেখা ছিল বলেই কিন্তু আপনি এখন 3 জোটের রূপরেখার উদাহরণ দিতে পারছেন। আপনি যদি 3 জোটের রূপরেখাটা না থাকতো, তাহলে সেই রূপরেখাটার যে ব্যত্যয় ঘটেছে এবং সেই রূপরেখাটা কারা এটার ব্যত্যয় ঘটিয়েছে সেটাও আপনি বলতে পারছেন এখন, কাদের দ্বারা কিভাবে এটা বিচ্যুতিটা হয়েছে সেটা আপনি কিন্তু ওই রূপরেখাটা ছিল বলেই বলতে পারছেন। ওটা যদি না থাকতো তাহলে কিন্তু এইটাও আপনি বলতে পারতেন না। তখন আপনার কাউকে আসলে আপনি দায়ী করতে পারতেন না যে আমাদের দেশে যে গণতন্ত্রটা এই স্বৈরাচারী সরকার এরশাদের বিরুদ্ধে সংগ্রাম করে যে 90-এর শুরুতে যে গণতন্ত্রটা আনা হয়েছিল, সেই গণতন্ত্রটা আবার কেন বিপন্ন হলো, কাদের দ্বারা বিপন্ন হলো, সেটাও কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারতেন, সম্ভব ছিল না। এবং আপনি যদি ফ্লগুলো আইডেন্টিফাই না করেন তাহলে তো ফ্লগুলো রেকটিফাই করারও আপনার কোনো সুযোগ থাকে না। আপনি যে বারবার বলছেন না যে কিছুই হয় নাই, কিছুই হবে না, এত কিছু সংস্কার করে হবে না, তাহলে কিছুই না করুক অন্তর্বর্তী সরকার, নির্বাচন দিয়ে চলে না, তা কেন হবে? আমরা
মানে উইল হোপ ফর দি বেস্ট অ্যান্ড প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। এটা তো অনেক পুরনো থিওরি। আমরা উইল হোপ ফর দি বেস্ট অলওয়েজ, এবং আই উইল অলওয়েজ বি প্রিপেয়ার্ড ফর দি ওয়ার্স্ট। এবং ওয়ার্স্ট কেস সিনারিও কী হইতে পারে সেটা তো আমাদের হিসাবে রাখতে হবে, তাই না? আমরা তো স্বপ্ন দেখলে হবে না, স্বপ্নটা উদ্ভট কিনা বা স্বপ্নটা বাস্তবায়নযোগ্য কিনা সেটা তো আমাদের দেখতে হবে। ফলে একটা ওয়ার্স্ট তো আমরা দেখেছি অলরেডি। আমরা তো গত 15 বছরে একটা ওয়ার্স্ট কেস সিনারিওতে কি কি হইতে পারে, মানে মানুষের রাইটটাকে কিভাবে কেড়ে নেওয়া যেতে পারে, নির্বাচন ব্যবস্থাকে কতভাবে ম্যানিপুলেট করা যায়, তার কিন্তু আমরা 3টা ফরম্যাট দেখেছি। এক একটা ফরম্যাটের আরেকটার কিন্তু কোনো মিল নেই। এমন না যে একই ফর্মুলায় 3টা ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে, 3টা ভিন্ন ভিন্ন ফর্মুলায় 3টা ইলেকশন ম্যানিপুলেট করা হয়েছে। এবং ওয়ার্স্টটা কিন্তু আমরা এক ধরনের ওয়ার্স্ট দেখেছি বলেই কিন্তু আমাদের একটা তাগাদা তৈরি হয়েছে এই ওয়ার্স্টটাকে, এ ধরনের এগুলো যাতে পুনরাবৃত্তি না হয়। সো আমরা আবার কখন ওয়ার্স্ট হবে সেই আশঙ্কায় এখন আমরা বেস্টটাকে আমরা ইউটিলাইজ করতে পারবো। বেস্ট এই অর্থে যে আমাদের যে বেস্ট পটেনশিয়ালিটিটা, আমাদের যে বেস্ট অপরচুনিটিটা তৈরি হয়েছে এই মুহূর্তে, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবের ফলে বা আত্মত্যাগের ফলে যে একটা সুযোগ তৈরি হয়েছে, এই সুযোগটাকে যদি আমরা কাজে না লাগাই বা কাজে না লাগানোর অ্যাটলিস্ট চেষ্টা না করি, আমরা হয়তো আবারও ব্যর্থ হবো। হয়তো সম্ভব না, আপনি যেভাবে বলছেন যে, বা অনেকেরই মনে হয়তো এরকম একটা ধারণা আছে যে আবার আগের অবস্থাতেই ফিরে যাবে, সেটা হয়তো হবে, কিন্তু আপনি যদি চেষ্টাটা না করেন তাহলে তো আবার সেটাই হবে। আপনি অবভিয়াস ধরে নিয়েই তাহলে আপনাকে তখন একটু শেষ বলে শুনেন, যে আইন বাস্তবায়নযোগ্য নয় সে আইন করাটা কিন্তু এক ধরনের মূর্খতা। যেমন ধরেন কতগুলি বিষয় আছে, যেমন ধরেন আমাদের ইসলাম ধর্মে এই মানে একাধিক বিয়ের যে পারমিশন আছে, এটা কেন? যদি এই আইনটা থাকতো যে একটার বেশি বিয়ে করা যাবে না, ওইটা হয়তো অনেকে মানতেই চাইবে না। সুতরাং আইন করা হয় যেটা বাস্তবায়নযোগ্য, যেটা সবাই মানতে পারবে। ফলে এখন আমরা তো একাধিক বিয়ে করতে পারি ধর্মমত, হ্যাঁ, কিন্তু যদি বলা হয়তো যে না একটার বেশি বিয়ে করা যাবে, দেখা যাবে যে কিছু মানে মানে কি বলে যারা ধর্ম মানে না, হ্যাঁ, তারা এটা সবাই মানবে ধরে নিয়েই কিন্তু আইনটা করার চেষ্টা করা হচ্ছে ঐক্যমতের ভিত্তিতে, একটা পলিটিক্যাল কনসেনসাসের ভিত্তিতে আইনটা করার চেষ্টা করা হচ্ছে যাতে সবাই মানে বাস্তবায়নযোগ্য। কোনো কিছু তো অন্তর্বর্তী সরকার চাপিয়ে দিচ্ছে না যে একটা ভালো কথা চাপিয়ে দিচ্ছে, বাস্তবায়িত হয় কতটুকু। যেমন ধরেন এখন আমি বলি এখন এই যে বারগুলি চলতেছে না ঢাকা শহরে, বারগুলি চলতেছে কিনা? হ্যাঁ, চলতেছে না। তাহলে কি এই যে আপনি সিগারেট খাওয়ার ক্ষেত্রে আপনি ইয়ে করতেছেন, বারগুলি চলতেছে, এটা নিয়ে আবার আলোচনা করা যাবে, তাই না? তার মানে কি এটা অনেক ধন্যবাদ এটা রাখতে হবে। সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকে সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।